এই গণতন্ত্রের জন্যই তো বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়েছিল। এবং যখন এই দেশের মানুষ একটি পর্যায়ে বুঝতে পেরেছিল যে পাকিস্তানের অবকাঠামোর ভেতরে কোনোদিন গণতন্ত্র সম্ভব নয়, এবং পাশাপাশি আরও একটি বিষয় ছিল, সেটি ছিল অর্থনৈতিক যে মুক্তি, দরিদ্র মানুষের যে অর্থনীতির যে অধিকার, মানুষের যে বেঁচে থাকার অধিকার তৎকালীন পূর্ব পাকিস্তানে, সেটি ছিল দ্বিতীয় বিষয়, যে কারণে স্বাধীনতার সংগ্রাম প্রথমে একটি আন্দোলন, পরবর্তীতে স্বাধীনতার যুদ্ধে, মুক্তিযুদ্ধের প্রতি। তো এই যে দুটি উপযোগ্য, আমি যেটা স্পষ্ট ভাষায় উল্লেখ করেছি, একটি ছিল গণতন্ত্র, দ্বিতীয়টি ছিল এদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি। আমার প্রশ্ন হচ্ছে যে আজ স্বাধীনতার 54 বছর পরে এসে কেন আমরা সেই দুটি যে লক্ষ্যবস্তু, সেটিকে কেন এখনো খুঁজে পেয়েছি, আমরা কেন সেটি এখনো অর্জন করতে পারছি? আমি বিশ্বাস করব এদেশে যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা নেতৃত্ব দিয়েছেন বিগত 54 বছর, এখনো যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা দিয়েছেন, তাদেরকে জাতির কাছে জবাবদিহি করতে হবে কেন তারা ব্যর্থ হয়েছে। এবং ভবিষ্যতের যারা নেতৃত্ব, আমি বিশ্বাস করব তারা জাতিকে এই আশ্বাস তারা দিতে প্রস্তুত যে আগামীতে বাংলাদেশ সৃষ্টির পেছনে যে দুটি গুরুত্বপূর্ণ যে উদ্দেশ্য এবং আদর্শ ছিল, সেটি তারা বাস্তবায়িত করবেন। দেশের 18 কোটি মানুষকে তারা জোর গলায় বলতে পারবেন যে আমরা এদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি, এবং তারা বলতে পারবেন যে এদেশের দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে আমরা যথাযথ কার্য পদ্ধতি অনুসরণ করছি। এই বক্তব্য দিয়ে আমি শুরু করছি, এই প্রশ্ন তুলে আমি শুরু করছি। এই প্রশ্নের উত্তরও আমি এখন আপনাদের দিতে চাই। সেটা হচ্ছে এই যে আমরা যদি পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করি, তাহলে একটি জিনিস কিন্তু আমাদের সামনে স্পষ্ট হয়ে আসবে। এই যে মানুষের চিরন্তন যে একটি সংগ্রাম, অনেক সংগ্রাম আছে, আমি একটি শব্দ দিয়ে সেই সংগ্রামটিকে আমি চিহ্নিত করার চেষ্টা করব। সেটি হচ্ছে এই যে সৃষ্টির উষালগ্ন থেকে যে একটি সংগ্রাম আজকে হাজার হাজার বছর ধরে মানব সভ্যতাকে তারা বিবর্তিত করছে, একটি পর্যায়ে যারা নিয়ে যেতে চেষ্টা করছে মানুষ, সেই সংগ্রামটি ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। এক কথায় এটা অনেকভাবে ব্যাখ্যা করা যাবে, কিন্তু আপনারা দেখবেন সবকিছু ঘুরে ফিরে মূল যদি একটি উদ্দেশ্য বা একটি লক্ষ্যে আমরা ফিরে আসতে চাই, তাহলে সেটি হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। এবং সেই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে মানুষ যুদ্ধ করে চলেছে অবিরাম। এবং এই যে সংগ্রাম, এই সংগ্রাম আমি মনে করি এভাবে দেখি যে এটি একটি চিরন্তন সংগ্রাম। আজকে যেমন ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, আজকে এই সরকার এসে বলছে সংস্কার করবে, অন্তর্বর্তীকালীন সরকার, এবং তারা এমন একটি অবস্থান নিয়েছিল, তারা সংস্কার করে বাংলাদেশকে একটি কি বলে এটাকে, একটি স্বাপ্নিক দেশে তারা রূপান্তরিত করবে। আসলে সংস্কার কিন্তু এরকম কোনো জিনিস নয় যে আমি আজকে সংস্কার করছি, কাল আমার সব উদ্দেশ্য সাধিত হয়ে যাবে। সংস্কার এমন একটি জিনিস যেটা চলমান প্রক্রিয়া। এবং আমি যেটা একটু আগে বলেছি, সৃষ্টির উষালগ্ন থেকে কিন্তু এই সংস্কার পদ্ধতি চলে এসেছে। মানুষ কিন্তু কোনোদিন বসে থাকে, সংস্কার মানুষ নিজেরাই করেছে। সবসময় যে সরকার করে দিয়েছে বা কখনো নেতারা করে দিয়েছে বা কোনো রাষ্ট্রপ্রধানেরা করে দিয়েছে, সেটা কিন্তু এই সংস্কার পদ্ধতি চলার ফলশ্রুতিতেই কিন্তু আজকে আমরা 21 শতাব্দীতে এসে দাঁড়িয়েছি। এবং এই সংগ্রাম প্রতিদিন চলবে, এই সংস্কার প্রতিদিন চলবে, এবং আমরা ধীরে ধীরে ক্রমান্বয়ে, আমি এটা বিশ্বাস করি যে একটি উচ্চতর সমাজ ব্যবস্থায় আমরা রূপান্তরিত হব। আমি কিন্তু আমাদের এই সংগ্রামকে এই দৃষ্টিতে দেখি। এবং
আজকে এই কারণেই আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলবো। আমরা এই দিবসগুলো পালন করি, কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না, আমাকে ক্ষমা করে দেবেন। এই যে আমরা সারা বছর ধরে দিবসগুলো পালন করছি, আমি খোলাখুলি আমার মনে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমরা কথা বলছি, ফিরে যাচ্ছি, একটি বছর পার হচ্ছে, আবার এই দিবসগুলোতে আসছি, আবার এই দিবসগুলো পালন করছি, অনেক কথা বলছি। কি অর্জন করছি সেটা কিন্তু আমাদের, এই 54 বছরে আমরা কি অর্জন করেছি। এবং আমি মনে করি যে আমাদের রাষ্ট্রীয়ভাবে বলুন, সরকারিভাবে বলুন, সামাজিকভাবে বলুন, ইন্টেলেকচুয়ালি বলুন, প্রত্যেকটি দৃষ্টিভঙ্গি থেকে আমাদের কিন্তু একটি চিন্তাধারা, আমি বিশ্বাস করি আমাদের চিন্তাধারার একটি পরিবর্তন, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমি ঘুরে ফিরে কিন্তু সেই কথায় ফিরে আসবো যে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, সেই কথায় আমি ফিরে আসবো। কিসের অধিকার? মানুষের এক কথায় মানুষের বেঁচে থাকার অধিকার। মানুষের বেঁচে থাকার অধিকারের জন্য প্রথমে কি প্রয়োজন হয়? মানুষের খাদ্যের প্রয়োজন হয়। চিকিৎসক যারা আপনারা এখানে আছেন, আজকে এই আলোচনা সভার আয়োজন করেছে, আপনাদের চেয়ে বেশি একথা তো অন্য কেউ বুঝতে। মানুষের খাদ্য নিরাপত্তা যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে দিবস পালন করে কি লাভ? খাদ্য নিরাপত্তার পরে আরো অনেক কিছু আছে, আমি সবগুলোতে যাব না, কিন্তু আমি অন্য একটা কথা বলি, যেটা বাংলাদেশের মানুষের যে সাইকোলজি, যে সাইকোলজিতে আমি বিশ্বাস করি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মানুষের কথা বলার অধিকার। বাংলাদেশের মানুষ, আমি অনেকবার বলেছি, আজকে আবার বলবো, বাংলাদেশের মানুষের চরিত্র এমন, মানুষ কিন্তু অনাহারে থাকতে রাজি আছে, কিন্তু মানুষ কথা না বলে থাকতে, আমাকে কথা বলতে দিতে হবে, আমার মনের ভাব প্রকাশ করতে হবে, আমার মতামত প্রকাশ করতে দিতে হবে। এটা আমাদের চরিত্রের ভেতরে একেবারে আসীন হয়ে আছে। এবং সেই কারণেই কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে যতবারই বাংলাদেশের 54 বছর ইতিহাসে বিভিন্ন ফ্যাসিবাদী বা কায়েমি সরকার এসে মানুষের বাক রুদ্ধ করে দিতে চেয়েছিল, প্রত্যেকবার কিন্তু তারা ব্যর্থ হয়েছে। হ্যাঁ, সেই অধিকার অর্জনের জন্য মানুষকে মূল্য দিতে হয়েছে, বাংলাদেশের মানুষকে। আমরা জীবন দিয়েছি, আমরা রক্ত দিয়েছি, আমরা আহত হয়েছি, আমরা নিহত হয়েছি, আমরা পঙ্গু হয়েছি, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু কখনো থেমে নেই। তারা প্রতিবাদ করেছে এবং বারবার সেই প্রতিবাদের ফলশ্রুতিতে আমরা কিছু না কিছু অর্জন করেছি। হতে পারে সবকিছু আমরা অর্জন করতে পারি, এটা সত্য। এবং এই যে আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থা, দেখুন আমি খোলাখুলি কথা বলছি, আপনারা যেটা একটু আগেও বলেছে, আমাকে ক্ষমা করে দেবেন, যে রাষ্ট্র ব্যবস্থা আমি সব মাঝে মাঝে মনে করি একটা নিষ্ঠুর ব্যবস্থা, যেটা মানুষের যে অনুভূতি, সেই অনুভূতিগুলোকে ভোতা করে দেয়। একজন মানুষকে মানুষ হিসাবে কিন্তু রাষ্ট্র গ্রহণ করে না। সরকার একটি দেশকে শাসন করে একটি সামষ্টিক ভিত্তিতে। আজ জানি না, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আমি নই, কাজে সেই গুরু তত্ত্ব নিয়ে আমি কোনো গুরুত্বপূর্ণ কথা আমি বলতে পারবো না, কিন্তু তা সত্ত্বেও দেশের তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে জীবনের অর্ধেকের বেশি সময় কাটিয়ে এখন আমি মাঝে মাঝে প্রশ্ন করি যে আমরা মানুষ আমাদের নেতা বলে, আমরা নেতৃত্ব দেই বলে দাবি করি, আমরা দেশ পরিচালনার দায়িত্বে যাই, মানুষ আমাদের ভোট দেয়, তারপরেও আসলে মানুষের সত্যিকার কল্যাণে আমরা কতটুকু কি করতে পেরেছি, আমি সেই প্রশ্ন নিজেকে করি। এবং আমি বিশ্বাস করি আগামীতে যে সরকার বাংলাদেশে আসবে, তাদেরকে কিন্তু সেই প্রশ্ন নিজেদেরকে করতে হবে। এখানে বলা প্রয়োজন যে হ্যাঁ, এটা সত্যি যে বিপদ আসবে, সমস্যা আসবে, একেবারে সমস্যাবিহীন একটি রাষ্ট্র ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা যে আমরা পেয়ে যাব, এটা একটা ইউটোপিয়ান কনসেপ্ট। আমি ইউটোপিয়ান কনসেপ্টে বিশ্বাস করি না, বাস্তবতায় বিশ্বাস করি। তবে যে বিষয়টি আমি গুরুত্ব দিয়ে বলি, যে সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যা আমাদের মোকাবেলা করতে হবে।
আমরা যদি নেতৃত্বের অবস্থানে বসে সমস্যাকে অস্বীকার করি এবং মানুষকে ধোঁকা দেই বা ভাওতা দেই যে সবকিছু সুন্দরভাবে চলছে, তাহলে কিন্তু তারা সেটা মারাত্মক ভুল করবে। আমি কথাগুলি খোলাখুলি ভাবে বলছি এই কারণে যে আমি দেখছি যে আমাদের সামনে বিরাট একটি চ্যালেঞ্জ। এই যে 18 কোটি মানুষ, একটি ছোট্ট একটি দেশ পৃথিবীতে, এবং সম্ভবত বাংলাদেশ বিশ্বের এখন সবচেয়ে বেশি বসতিপূর্ণ এলাকা। আপনারা কয়েকদিন আগে দেখেছেন জাতিসংঘ ঘোষণা করেছে যে বৃহত্তর ঢাকায় 3,66,00,000 মানুষ বসবাস করে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আরবান এরিয়া বলে জাতিসংঘ ঘোষণা করেছে, এবং তারা এই ভবিষ্যৎবাণী করেছে যে 2050 সালে এই ঢাকা শহর সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং সবচেয়ে বৃহত্তম বসতিপূর্ণ শহরে পরিণত। প্রশ্ন সেখানে নয় বৃহত্তম ঘনবসতিপূর্ণ বা বৃহত্তম জনবসতিপূর্ণ শহরে আমরা হতে পারি, তো সমস্যাটি হচ্ছে যে আমরা সেই শহরটিকে কিভাবে আমরা পরিচালনা করব সেখানে। এবং দেখেন, আওয়ামী লীগের কথা একটু আসতে হয়। আমি প্রথমে কথা বলার আগে চিন্তা করেছিলাম যে কারো সমালোচনা করব না, শুধু আত্মসমালোচনা করব, কিন্তু তারপরে একটু বলতে হয় যে দেখুন আওয়ামী লীগ এসে কি করেছে। তারা কিন্তু দেশ সেবার পরিবর্তে তারা যেটা শুরু করেছিল সেটার নাম হচ্ছে আত্মসেবা। তারা একটা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে গণমানুষের কল্যাণে যে রাষ্ট্র ব্যবস্থা তার পরিবর্তে তারা যেটা শুরু করেছিল তার নাম পলিটিক্যাল সায়েন্টিস্টরা দিয়েছেন অলিগার্কি। তারা একটা অলিগার্কি তৈরি করেছে কেবলমাত্র নিজ, একটু আগে অত্যন্ত চমৎকার ভাবে জনাব আল্লাহ সাহেব বলেছেন, প্রথমে হচ্ছে পরিবার, নিজ, তারপরে পরিবার, তারপরে তাদের যে ব্যবসায়িক গোষ্ঠী। এবং আমি কথা বললে অপরাধ নেবেন না, আমি বলবো যে সমাজের সর্বোচ্চ স্তরের যে ধনিক গোষ্ঠী তাদেরকে নিয়ে যে একটি কংগ্লোমারেট তৈরি করা হয়েছিল, একটা সাম্রাজ্য তৈরি করা হয়েছিল, তার নাম ছিল অলিগার্কি। এবং ফলশ্রুতিতে কি হয়েছে, এই দেশের দরিদ্র মানুষ তারা দারিদ্র্যের কষাঘাতে তারা কষ্ট করেছে। একটা কথা আমি খোলাখুলি বলি, আজকে প্রশ্ন জায়গা অর্থনীতি। আমি ব্যক্তিগত বিষয় বলি, আপনাদের বলা প্রয়োজন। আমি গতকাল আমাদের এক কন্যা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে সে গবেষণা করছে। আমি তার সঙ্গে বিতর্কে জড়িত হয়েছি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে গবেষণা করে আমি একজন লেম্যান হয়ে অর্থনীতি, আমার সেই বিতর্কে যাওয়া সঠিক নয়, তারপরে আমি বিতর্কে জড়িত হয়েছিলাম। তাকে আমি প্রশ্ন করেছিলাম যে তুমি তো বিশ্বের সর্বোচ্চ গবেষণা প্রতিষ্ঠানে কাজ করছো অর্থনীতি নিয়ে, কিন্তু আমার মনে হয় যে আজকের অর্থনীতিবিদরা মানুষের কল্যাণে যে অর্থনৈতিক যে থিওরিগুলো দিচ্ছে সেগুলো পরিবর্তন, এবং আমি তোমাকে অনুরোধ করছি তুমি সেই পরিবর্তনের বিষয়গুলো নিয়ে গবেষণা। কেননা দেখুন এই যে কিছু কনসেপ্ট নিয়ে আমরা কাজ করি, কি কনসেপ্ট নিয়ে কাজ করি, আমরা যখন একটা দেশের ভালো মন্দ বিবেচনা করি তখন আমরা কি বলি, আমরা কিছু ইকোনমিক কিছু প্যারামিটার আছে, কিছু সোশ্যাল প্যারামিটার আছে, সেগুলো আমরা দেখিয়ে আমরা তুলনামূলকভাবে তালিকা সৃষ্টি করি, সবচেয়ে ভালো এই দেশ, সবচেয়ে খারাপ এই দেশ। আমি বিশ্বাস করি না এই কনসেপ্ট এখন কাজ করছে। যেমন আমি বাংলাদেশের উদাহরণ দিচ্ছি, বাংলাদেশের বিষয়টি কি দাঁড়িয়েছে, বাংলাদেশ এখন জনসংখ্যা বৃহৎ, আমি একটু আগে বলেছি পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। আমি তো মনে করি ইউরোপ আমেরিকা যারা দেশ পরিচালনা করছেন তাদের কাজ অনেক সহজ, যারা বাংলাদেশ পরিচালনা সঠিকভাবে করতে ইচ্ছা করেন তাদের কাজ কিন্তু অনেক বেশি কঠিন। এবং এই যে আজকের বাংলাদেশে 18 কোটি মানুষ কিভাবে খেয়ে পরে বেঁচে আছে, এটার ব্যাখ্যা কিন্তু আজকের আধুনিক অর্থনীতির যে থিওরিগুলো আছে সেই থিওরি দিয়ে এটা ব্যাখ্যা করা যাচ্ছে। কারণ সেখানে যে ইকোনমির কথা বলেছে সেই ইকোনমিকে বলে ফর্মাল ইকোনমি। তারা সেই ফর্মাল ইকোনমির উপরে অর্থনীতির তত্ত্বগুলো দিয়েছে। বাংলাদেশে অর্থনীতির আমি বিশ্বাস করি, মানুষের সঙ্গে গ্রামে গঞ্জে চলাফেরা করি, আমি বিশ্বাস করি বাংলাদেশে যে অর্থনীতি তার 60 থেকে 70 ভাগ হচ্ছে ইনফর্মাল সেক্টরে, খাতা কলমে তার কোনো হিসাব নাই।
যদি খাতা কলমে তার হিসাব থাকতো তাহলে বাংলাদেশ অর্থনীতির চিহ্ন ভিন্ন রকম। এবং এটাও সত্য যে বাংলাদেশের যে ফর্মাল ইকোনমির যে হিসাব কিতাব সেটা দিয়ে কিন্তু 18 কোটি মানুষ বেঁচে থাকার কথা নয়, কিন্তু আমরা তো বেঁচে আছি। হতে পারে আমরা অর্থনীতির দিক থেকে অনেক উঁচুতে উঠতে পারিনি, ইউরোপ আমেরিকার মতো, সেখানে যাওয়ার প্রশ্ন অনেক পরে। আমরা আজকে যুদ্ধ করছি যে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে আমরা যেতে পারি কিনা, সেই চেষ্টা করছি। কিন্তু তারপরে আমি বলবো যে আমাদের যে ইনফর্মাল সেক্টর অফ দ্য ইকোনমি আছে, সেই ইনফর্মাল সেক্টর অফ দ্য ইকোনমি এর ভেতরে আমরা তো বেঁচে আছি, আমরা তো মরে যাই না। 18 কোটি মানুষ খেয়ে পরে হয়তো আমরা পোলাও কোরমা খেতে পারি না, কিন্তু আমরা তো ডাল ভাত খেয়ে বেঁচে আছি। কাজে আজকে বিশ্বের দরিদ্র দেশগুলোর অর্থনীতি নিয়ে আমি বিশ্বাস করি, যারা যারা মেধাবী অর্থনীতিবিদ আছেন, আমি বিশ্বাস করি তাদেরকে নতুন একটি তথ্য উপস্থাপন করা দরকার। এবং আমি কথাগুলো বলছি এই কারণে, আজকে বিজয় দিবসে আমি কথাগুলো বলছি কেন, যারা ভবিষ্যতে এই দেশ পরিচালনার দায়িত্ব নেবে তাদেরকে আমি বিশ্বাস করি এই বিষয়গুলো বিবেচনা করতে হবে। যদি না করে তাহলে কি হবে? এই গতানুগতিক বাংলাদেশ 54 বছর যেভাবে চলছে সেভাবে হয়তো আরো 54 বছর চলবে। তো আমরা তো সেটা চাই না। আমরা তো চাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের 3.5 বছরে যেটা দেখিয়েছিলেন যে একটি দরিদ্র বাংলাদেশ বিশ্বের মাথা তুলে দাঁড়াতে পারে, আমরা তো আবার সেটা চাই। আমরা সারা বিশ্বের কাছে একটি ফ্যাসিবাদ রাষ্ট্র হয়ে পরিচিত হতে চাই না। আমরা চাই যে একটি সত্যিকার গণতান্ত্রিক মানুষের প্রতি শ্রদ্ধাবোধ যে সরকারের আছে, যে দেশে আছে, সেই রকম একটি দেশ হয়ে আমরা বিশ্বের বুকে দরিদ্র দেশ হতে পারি, কিন্তু সম্মানের দিক থেকে সেভাবে মাথা তুলে দাঁড়াতে চাই। এবং সেই কারণে আমি কথাগুলো আজকে বলছি। তো কাজে আমি অনেক কথা হয়তো বলে ফেলেছি, বক্তব্য আমি দীর্ঘ করব না। আমি আজকের এই বিজয় দিবসে প্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করি এই কারণে যে তিনি সেই 25শে মার্চের কালো রাতে, যেদিন পাক হানাদার বাহিনী হায়নার মতো নিরস্ত্র নিরীহ তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন কিন্তু যারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করেছিল তারা প্রতিবাদ করেনি, মাথা তুলে দাঁড়ায়নি, তারা কাপুরুষের মতো সীমানা টপকে পেরিয়ে গিয়েছে, পালিয়ে গেছে। সেদিন মাথা তুলে দাঁড়িয়েছিলেন, বজ্র কণ্ঠে বলেছিলেন উই ভোট। কে বলেছিলেন? অন্য কেউ নন। এবং তিনি শুধু একথা বলে ক্ষান্ত হননি। আমি শুনেছি একজন বক্তা কথা বলেছেন, আমি দ্বিরুক্তি করতে চাই না, তারপরেও বলছি যে তিনি মুক্তিযুদ্ধে তিনি সম্মুখ সমরে অংশগ্রহণ করেছিলেন, জেড ফোর্সের নেতৃত্ব দিয়েছিলেন, যুদ্ধে জয়লাভ করেছিলেন, বিজয়ীর বেশে দেশে ফিরে এসেছিলেন। এবং এই দেশের মানুষ, জনাব আলাল সাহেব বলেছেন, ইচ্ছে করে হোক বা বাধ্য হয়ে হোক তাকে বীর উত্তম উপাধি দিয়েছিলেন। তো সেই জিয়া রহমানের অনুসারী আমরা নগণ্য মানুষ, আমরা তার সেই আদর্শকে আমরা আজকে নতুন করে আমরা উজ্জীবিত করতে চাই স্বাধীনতার 54 বছর পরে এসে। এবং পরবর্তীতে আমরা যেটা দেখেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে একটি সামরিক ফ্যাসিবাদ, সামরিক অপশাসনের বিরুদ্ধে রাজপথে, আপনারা সেই ছবি দেখেছেন, রাজপথে খালি পায়ে তিনি হেঁটে মিছিল করছেন, এয়ার কন্ডিশন রুমে বসে পত্র পত্রিকায় বিবৃতি দিয়ে কিন্তু খালেদা জিয়া রাজনীতিতে আসেননি। খালেদা জিয়া রাজনীতিতে সামনের দরজা দিয়ে এসেছিলেন এবং এদেশবাসী তাকে তার যে সংগ্রাম, সেই সংগ্রামের প্রতিফল হিসেবে তাকে তিনবার এদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিল। সর্বপ্রথম 1991 সালে, যে 91 সালের নির্বাচন বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আমি বলবো এখনো সর্বশ্রেষ্ঠ নির্বাচন হিসেবে বিবেচিত হয়। এবং আগামীতে আপনারা দেখবেন যে বিগত 15 বছর আমরা সংগ্রাম করেছি। এই আলাল সাহেব আমার পাশে বসে আছেন, আজকে বলতে অসুবিধা নেই,
অতীতে বলা যেত না, আজকে বলতে পারি। সে কারাগার থেকে আমাকে টেলিফোন করেছে, কি পরিস্থিতির ভিতরে তিনি রয়েছেন আমাকে জানিয়েছেন। এবং আমি 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 খোলাখুলি বলছি, সত্য কথা বলছি। তিনি আমাকে বলেছেন আমরা কোথায় আছি, কত কষ্টে আছি, বেঁচে আছি, মনে আছি, আশা না, কোনো দুশ্চিন্তা করবেন না, আপনি কথা বলে যান। এবং আমি এককভাবে সেই সময় কথা বলে গিয়েছি।